আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। চলেন আজকে আমাদের কাওয়াইদুল ফিক অষ্টম নম্বর কায়দা শুরু হবে। আগের কায়দাগুলো কি মোটামুটি মেসাল সহ বুঝে আসতেছেন তো নাকি? কারো কোনো অস্পষ্টতা থাকলে দয়া করে মেহেরবানি করে আমাকে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করিবেন। এমন কথা কিন্তু আমি প্রতিনিয়তই বলে থাকি। তথাপিও যদি কারো অস্পষ্টতা থাকার কারণে যোগাযোগ না করেন তাহলে ইহা আমার কোনো দোষ হইবে না। এটা আপনাদেরই নিজস্ব দোষ। কথা কি বুঝতে পারছেন? জি। চলেন আল আজরু ওয়াজ জিমান লা ইয়াজতামিআন। কায়দাটার শাব্দিক অর্থ আসেন। আজর প্রতিদান, বেতন, আজিমান জরিমানা, গরামাত। তাহলে বেতন, ভাড়া এগুলো সব আজর। বেতন, ভাড়া, কোনো জিনিসের ভাড়া, কোনো চাকরির পরিশ্রমের পারিশ্রমিক, এই সব কিছু উজরতের মধ্যে আসে। ভাড়াকেও আজর বলে কোনো জিনিস ভাড়া নিলে, অথবা কোনো কাজ করলে সেই কাজের পারিশ্রমিককেও উজরত বলে। এইগুলো সব এই সুরতের মধ্যে শামিল, এই শব্দের মধ্যে শামিল। আজিমান জরিমানা, গরামাত। এটার আরো অন্য অর্থ আছে কিন্তু এই অর্থটা এখন উদ্দেশ্য। এখন বলতেছেন এই দুইটা জিনিস কখনো লা ইয়াস্তামিয়ান একসাথে হইতে পারে না। যে বেতন, ভাড়া এবং জরিমানা এই দুইটা কোনো সময় একসাথে হইতে পারে না। আমি আগেই বলেছি এই কাওয়াইদুল ফিকের যে কাওয়ায়েদ গুলো, এগুলো শব্দের শাব্দিক তর্জমা শোনার পরে মানে আপনার মাথা আসমানে না জমিনে বুঝতে পারবেন না। মানে শাব্দিক অর্থ থেকে কিছুই বোঝা যায় না। একটু বিশ্লেষণ করে মেসাল দিলে তখন ও আচ্ছা আচ্ছা এখন বুঝলাম। তার মানে এই শব্দগুলোর মধ্যে অজস্র অগণিত শব্দ মাহজুব রেখে তারপরে কথা বলে। এজন্য শব্দ সংক্ষিপ্ত করে এই কায়দা পেশ করে। আল আজরু ওয়াজ জিমান লা ইয়াজতামিআন। যে জরিমানা এবং ভাড়া বা বেতন এটা কখনো একসাথে হইতে পারে না। এই দুই জিনিস কেন একসাথে হইতে পারে না? তোমরা জানো চুম্বকের দুইটা মেরু, উত্তর মেরু, দক্ষিণ মেরু। এই চুম্বকের দুইটা মেরু কিন্তু কোনোদিন একসাথে করতে পারবা না। পারা যায়? রিপ্লাই প্লিজ, রিপ্লাই জি মি। না। দুইটা প্রান্ত কি একসাথে করা যায়? কোনোদিনই না। কেন? আমরা জানি দুইটা ভিন্ন মেরু। এই আজর এবং জিমান এই দুইটা জিনিসও প্রায় ভিন্ন মেরু, পরস্পর বিপরীত। বিপরীত হওয়ার কারণে পরস্পর পরস্পরকে বিকর্ষিত করে, আকর্ষিত করে না। ঠিক আছে, এই জন্য একসাথে হইতে পারে না। একসাথে করলেও এরকম আলাদা হয়ে যায়। চুম্বক দেখছেন না, দুইটা পরস্পর বিপরীতমুখী চুম্বককে একসাথে করলে কি করে? উত্তর দক্ষিণ মাথাকে একসাথে করলে এরকম ঝাটকা দিয়ে সরাই ফেলায়। দেখছেন? হ্যাঁ, এই রকম এখানে পরস্পর বিপরীতমুখী দুইটা জিনিস কিভাবে এটা বুঝাই দেই। ভাড়া, যেমন আপনি একটা গরু বা উট বা দুম্বা বা মোটরসাইকেল ভাড়া নিছেন বা সাইকেল ভাড়া নিছেন। একসময় আমরা ছাত্র জীবনে যখন ক্লাস 6, 7, 8, 9 পড়ি তখন বেড়াইতে যাইতাম। ওই সময় মোটরসাইকেল এত বেশি অ্যাভেলেবল ছিল না। তখন বাজারে কিছু দোকান থাকতো, সেখানে সাইকেল ভাড়া দিত। তো বন্ধুরা মিলে সাইকেল ভাড়া নিয়ে আমাদের এলাকায় একটা পাহাড় আছে, মধুর জঙ্গল। তো আমার বাড়ি থেকে মধুর জঙ্গলটা প্রায় 20, 22, 25 কিলো, 27, 28 কিলো। তো ও দূর আমরা সাইকেল চালাই, বন্ধুরা সবাই মিলে চলে যেতাম। 20 টাকা একদিনে ভাড়া। তো এখন প্রশ্ন হইলো, যদি আমি এই সাইকেলের ভাড়া দেই, ভাড়া দেওয়ার অর্থ কি আমি সাইকেলের মালিক নাকি মানফাতের মালিক? মানফাতের। মানফাতের মালিক, আমি মূল আইনের মালিক হই নাই। ঠিক আছে, এবার আসেন। তাহলে আমি যদি ভাড়া দেই তাহলে আমি এটার মানফাতের মালিক, মূল আইনের মালিক নই। মূল মূল বস্তুর মালিক হলো সাইকেলের মালিক, যিনি তিনি। পক্ষান্তরে জেমান, জরিমানা, যদি কোনো জিনিস নষ্ট হওয়ার কারণে আমি ওই জিনিসের জরিমানা দিয়ে দেই তাহলে ওই জিনিসের মালিক আমি। যাকে জরিমানা দিলাম, মূল মালিক যে ছিল তাকে জরিমানা দেওয়ার পর থেকে উনি আর এটার মালিক না, মালিক এখন ওটার আমি। এখন বলেন কিভাবে পরস্পর দুইটা বিপরীতমুখী হইতেছে, এবার বুঝে দেখেন। একটা সাইকেল আপনি ভাড়া নিছেন, ভাড়ার কথা বলে নিছেন, নেওয়ার পরে সেই সাইকেলটা পথিমধ্যে যে ভেঙে গেছে, একদম মাঝখানে ভেঙে গেছে। এখন যদি এই লোকটা বলে যে আপনার নিজস্ব ব্যক্তিগত তাসারুফের কারণে সাইকেলটা ভাঙছে, সালিশ দরবার করে আপনার কাছে জরিমানা নিতে চাইছে, আপনি জরিমানা যদি দিয়ে দেন তাহলে জরিমানা দিলে আজকের দিনের যে ভাড়া ছিল সে ভাড়া সে পাবে না। যদি ভাড়া নেয় তাহলে আর জরিমানা পাবে না। কেন? এবার আসেন। কারণ জরিমানা দেওয়ার সাথে সাথে সাইকেলটার মালিক আপনি। তাহলে আপনি হলেন এই দিক দিয়ে মালিক। এখন মালিক হওয়ার পরে যে এরপরে ভাড়াও নেয়, তাহলে মালিক নিজের সাইকেলের যে মালিক হয় সেই কি নিজ সাইকেলের ভাড়া নিজে দেয়? তাহলে তো আপনি মালিক হইলেন, শ্রমিক হইলেন। বোঝেন নাই মনে হয়। আমি উদাহরণটা আবার দিচ্ছি। যে সাইকেলটা ভাড়া নিছিলেন,
ভাড়া নেওয়ার পরে প্রতিমধ্যে নষ্ট হয়ে গেছে, ভেঙে চুরে গেছে। এখন মালিক আপনার কাছে সালিশ বিচারের মাধ্যমে জরিমানা নিল। যদি সাইকেলের জরিমানা আদায় করেন তাহলে সাইকেলটা ভাঙাচোরা যাই হোক, এটার মালিক এখন আপনি। কোন সময় থেকে? যেই সময় থেকে ভাড়া নিয়েছিলেন ওই সময় থেকে মালিকটা আপনার শুরু হয়ে গেল। এখন ওই সময়ের পর থেকে যদি আপনাকে আবার ভাড়াও দিতে হয়, যে জিনিসটা যে আজকের দিনের জন্য 20 টাকা ভাড়া নিয়েছিলেন, এই ভাড়াও যদি দিতে হয়, তাহলে যেটা কি হবে, জেমান এবং আজর দুইটা একসাথে হবে। আর যেটা জায়েজ নাই। কেন জায়েজ নেই? একসাথে হইতে পারে না কেন? যেহেতু আপনি ওই ভগ্ন বা নষ্ট হওয়া জিনিসের দাম দিয়ে দিছেন, দেওয়ার পর ওটার মালিক আপনি হইছেন। আর যিনি মালিক হইছে তিনি তো মালিক, তিনি তো মুস্তাজির, তিনি ভাড়া দিতে দেয়। তিনি তো আজিরই না, তিনি তো শ্রমিক না, তিনি মালিক। ভাড়া দিলে আপনি শ্রমিক হয়ে গেলেন, আবার জরিমানা দিলে আপনি মালিক হয়ে গেছেন। তো একই সাথে মালিক একই সাথে শ্রমিক, দুইটা জিনিস কি হইতে পারে? মালিক আর শ্রমিক তো পরস্পর বিপরীত জিনিস। এখন কি বুঝতে পারছেন? জি, ইনশাল্লাহ। এখন তো বোঝার কথা। এই সাউন্ড দেন, বুঝতে বলেন না বলেও বলেন, আমি বুঝাবো আবার। কারণ কায়দা জিনিসটা এরকম, জি হুজুর বুঝছি। পরিষ্কার হইতে হবে। একবার বুঝাইলে ভালো। আরেকবার বুঝাইতেছি, আমি বলি, একই ব্যক্তি মালিকও হবে, একই ব্যক্তি শ্রমিকও হবে, এটা কি হইতে পারে? একই কাজের মধ্যে, একই জিনিসের মধ্যে। বুঝেন কথাটা? এই জিনিসটার মালিক আপনি, আবার এই জিনিসের ভাড়া আপনি আপনার কাছে দিতেছেন, এটা হয়? জি না। হয় না। এখন বুঝেন, যে জিনিসটা আপনি ভাড়া নিছেন, নেওয়ার পর এটা ভাঙিয়ে গেল, নষ্ট হইলো, নষ্টের জন্য জরিমানা দিলেন, জরিমানা দেওয়ার সাথে সাথে জিনিসটার মালিক আপনি। এখন যদি ওই যে ভাড়া নিছিলেন যে এই ভাড়ার টাকাও চায়, তাহলে কি হইলো, এই জিনিসের মালিক আপনি হওয়ার কারণে এই জিনিসটা এখন আপনার। আবার ভাড়া যদি দেন, ওই যে ভাড়া নিছিলেন যেটাকে, সেই ভাড়াও দেন, তাহলে কি হইলেন, এই জিনিসটির মালিক আপনি হইলেন, আবার এই জিনিসের ভাড়াও আপনি দিলেন। তাহলে আপনি মালিক হইলেন, আপনি আজিরও হইলেন, শ্রমিকও হইলেন। একই সাথে এক ব্যক্তি তো মালিক শ্রমিক হইতে পারে না। মানে একই সাথে একটা বিষয়ের মধ্যে তিনি মালিক তিনি শ্রমিক, এটা হয়? হয় না। এই কারণে বলছেন যে আল আজর ও জেমান লা ইয়াস্তামিআন, যে কোনো জিনিসের মধ্যে ভাড়া এবং জরিমানা দুই একসাথে হইতে পারে না। যেমন উদাহরণ দিলাম, কেউ কোনো বাহন ভাড়া নিল, কোনো বাহন ভাড়া নিছে, নিয়েছে ওই বাহনে সে চলে যাওয়ার জন্য কোন একটা গন্তব্যস্থলে। তো গন্তব্যস্থলে যাওয়ার পরে বা পথিমধ্যে বাহনটা মারা গেল। এখন যে মূল মালিক সে বললো যে এটা আমার আপনার তাসারুফের কারণে বাহনটা নষ্ট হয়েছে, সুতরাং এটার কি দিতে হবে, জরিমানা দিতে হবে। তো ঠিক আছে, জরিমানা যখন ফয়সালা হয়েছে নেন, সমস্যা নাই। তো জরিমানা যখন নিছে, তখন আবার সে দাবি করতেছে যে আপনার সাথে ভাড়া দিছিলাম একদিনের, সে ভাড়াটাও দেন। তখন শরীয়ত বলবে এই ভাড়াটা নেওয়া এখন বৈধ হবে না। কেন? কারণ এই জিমান এই বস্তুটা, এই উট বা গরুরা বা যেটা সে ভাড়া নিছে বাহনের জন্য, নেওয়ার কারণে ওই জরিমানা যে দিল, জরিমানা দেওয়ার পর থেকে সে ওই বস্তুর মালিক হয়ে গেছে। আর যিনি কোনো বস্তুর মালিক হয় তিনি ওই জিনিস আবার ভাড়া নিজে নিতে পারে কেমনে? নিজের জিনিস নিজের কাছে ভাড়া দেওয়া যায়? কখনোই হয় না। এই জন্য দুইটা পরস্পর বিপরীত জিনিস একসাথে হইতে পারে না। জিমান এবং আজর পরস্পর বিপরীত, দুইটা কখনো একসাথে হতে পারে না। ঠিক আছে? আর জন্য উটের বাহন হিসেবে নিয়েছিলেন, রাস্তায় যে উট মারা গেছে, জরিমানা নিয়েছেন, তো নেন, সমস্যা নেই, কিন্তু ওই দিনের ভাড়া আপনি পাবেন না। ঠিক আছে? কেন পাবেন না? যে আজকে থেকে এই উটটার মালিক আমি, যদি উটের মালিক আমি হই তো ভাড়া আপনি নেবেন কিভাবে? ঠিক আছে কথাটা? এই কারণেও ভাড়া নিতে পারবে না। আর এক ব্যক্তি মালিক এবং আজির হইতে পারে না। এই জন্য জরিমানা এবং ভাড়া দুটো একসাথে হইতে পারে না। এটার আরেকটা উদাহরণ দেই, যে ধরেন এখানে জুবাইর আছে, শেখ ফরিদ বা জিহাদ, হ্যাঁ, আর কে আছেন এখানে, এখানে তো নামও বোঝা যায় না। আচ্ছা যাক, আছে আরো অনেকে আছে যারা আছে, ধরেন জুবাইয়ের সাথে আলমগীর আছে। আচ্ছা, আলমগীরের মালটা জুবাইরে না বলে নিয়ে গসব করছে, এটা আত্মসাৎ, দোস্ত হিসেবে না বলে নিছে এরকম না, সম্পূর্ণ আত্মসাৎ করে একটা মোটরসাইকেল ধরেন আরেকজনের কাছে ভাড়া দিয়ে ফেলাইছে। জুবাইরে আলমগীরের একটা মোটরসাইকেল নিয়ে সম্পূর্ণ আত্মসাৎ করে সারা জায়গায় ভাড়া দিয়ে দিছে। এখন আত্মসাৎ গসব করছে, মামলা দায়ের করছে আলমগীরে যে আমার মাল সে না আমার কাছে না বলে আত্মসাৎ করে মালটা নিয়ে ভাড়া দিয়ে দিছে। এখন ভাড়া দিছে, এই যে আত্মসাতের কারণে তার কাছে জরিমানা নেওয়া হচ্ছে মোটরসাইকেলের। এখন প্রশ্ন হলো, এই যে জুবাইর সে যে আরেকজনের কাছে এই মোটরসাইকেল ভাড়া দিল, ধরো 500 টাকা ভাড়া দিছে একদিনে। এখন জরিমানা দেওয়ার পরে জুবাইর কিন্তু আলমগীরকে জরিমানা দিল, গসব করে নিচে বিদায়। এখন ওই যে 500 টাকা ভাড়া, এটা পাবে কে? বলেন তো দেখি। জুবাইর ভাই আলমগীর পাবে না কেন? জরিমানা দিচ্ছে আমাকে, হ্যাঁ, জরিমানা দেওয়ার কারণে জুবাইর কি হয়ে গেছে, ওই ওই মালিক হয়। উটপার মালিক হয়ে গেছে।
ঠিক আছে, যদি সে নাকি মালিক হয়ে যায়, মালিক হওয়ার কারণে এরপরে যে ভাড়াটা দিছে সেই ভাড়াটার মালিক কেরা হবে এখন? জুবাইর হয়ে যাবে, কারণ আলমগীরের জুবাইর ভাই। মালিকানার দিন এখন নাই। বুঝতে পারছেন কথাটা? আলমগীরের মালিকানার জি দিন ভাই। এখন নাই। আচ্ছা, তাছাড়া আরেকটা জিনিস কি, যে আলমগীর বস্তু থেকে তার মালিকানাও হারাইছে, আর এখন যদি ওই ভাড়াও সে তাকে দিয়ে দিতে হয়, তাহলে সে একই বস্তুর মালিক হলো, আবার একই বস্তুর ভাড়াও সে দিবে। একই বস্তুর মধ্যে তার মালিকানাও আসলো জুবাইরের, আর একই বস্তুর মধ্যে যে তার ভাড়া এখন দাবি করতেছে আলমগীর, তাহলে তো একই বস্তুর মালিকানাও হইলো, একই বস্তুর মধ্যে থেকে ভাড়াও তার দেওয়া লাগলো। এই দুটো তো একসাথে হইতে পারে না। ঠিক আছে, এখন আসেন, এতক্ষণ যে কথা বলেছি সেটা হলো, যদি আজর এবং জেমান, ভাড়া এবং জরিমানা উভয়টা আবশ্যক হওয়ার স্বভাব একটাই হয়, আর যদি স্বভাব ভিন্ন ভিন্ন হয়, তাহলে জরিমানা এবং ভাড়া দুইটা একসাথে আসতে পারে, কোনো সমস্যা না। কি বলছি, বুঝছেন কিছু? একটা কায়দার মধ্যে কত পেঁচাল আছে। বলছি ভাড়া এবং জরিমানা এই দুইটা যদি একই স্বভাবের কারণে অর্জিত হয়, আবশ্যক হয়, স্বভাব একটা, একই স্বভাবের কারণে ভাড়া আসতেছে, ওই স্বভাবের কারণে জরিমানা আসতেছে, এমন যদি হয়, তাহলে দুইটা একসাথে হইতে পারে না। কিন্তু যেমন হয় যে ভাড়া আসতেছে এক স্বভাবের কারণে, জরিমানা আসতেছে আরেক স্বভাবের কারণে, তাহলে কিন্তু ভাড়া এবং জরিমানা দুইটা একসাথে হইতে পারে, তখন নিষেধ না। এমন একটা মেসাল দিই, তাহলে বুঝবেন। যেমন ইয়ামিনকে আলমগীর একটা মোটরসাইকেল ভাড়া দিল, শর্ত হইলো এইভাবে, কত দূর যাবেন? ইয়ামিন বলল যে আমি এই মোটরসাইকেল নিয়ে যাব ঢাকা পর্যন্ত। ভালো কথা, এই মোটরসাইকেলে কেউ কে বহন করবেন? কথা শর্ত হইলো যে এই মোটরসাইকেলে কাউকে বহন করা যাবে না, একা যাবে, ঢাকা পর্যন্ত যাবে, বাস, কোনো সমস্যা নাই। এই, একা যাবে, ঢাকা পর্যন্ত যাবে। কিন্তু পথিমধ্যে আহ, আলমগীর করছে কি, দোস্তরি মোটরসাইকেল তো চিন্তা করার দরকার নেই, প্রথম রাস্তার মধ্যে দুইটা কাস্টমার নিয়ে নিছে, ভাড়াটা উঠে যায়। এই যে দুইটা কাস্টমার নিল, দুইজন লোক নিল মোটরসাইকেলে, নেওয়ার কারণে ঢাকা আসার আগ পর্যন্ত বা ঢাকা আসার পরে মোটরসাইকেলটা একদম নাই হয়ে গেল, চাক্কা ব্রাস্ট হয়ে গেছে, কিংবা মাঝখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এখন আর ইয়ামিন এই মোটরসাইকেল নিতে চাচ্ছে না। এখন আসো, ইয়ামিন তার কাছে কয়টা জিনিস পাবে এখন, খেয়াল করে শুনো। আলমগীর, সে নিজে ভাড়া নেওয়ার কথা ছিল, শুধু একা যাওয়ার কথা ছিল, কিন্তু সে তার পিছনে আরেকজন লোক উঠাইছে, ধরো একজন উঠাইছে, এবং ঢাকা পর্যন্ত আসার কথা ছিল, কিন্তু শর্ত ছিল সে একজন উঠাবে না, সে নিজেই শুধু যাবে। এখন এই যে শর্ত লঙ্ঘন করলো, লঙ্ঘন করে আরেকজন উঠাইছে, যার কারণে গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাহলে এবার আসো, জরিমানা হইতেছে এক কারণে ওয়াজিব, আর ভাড়া হইতেছে আরেক কারণে ওয়াজিব, তাহলে দুইটা উম, আজর এবং জেমান আবশ্যক হওয়ার জন্য স্বভাব হয়ে গেল দুইটা ভিন্ন। কেন? এই যে সীমা লঙ্ঘন করছে, একজনের বেশি লোক উঠাইছে, এই সীমা লঙ্ঘনের কারণে জরিমানা আবশ্যক হয়েছে। দ্বিতীয় হইলো ভাড়া আবশ্যক হয়েছিল, উনি যে একদিনের জন্য এখান থেকে এই পর্যন্ত যাবেন, এইটুকু সোয়ারি হয়ে আসার কারণে তার উপর একদিনের ভাড়া আবশ্যক হয়েছে, এই জন্য একদিনের ভাড়া সে দিবে। আর দুইজন মিলে উঠার কারণে যেহেতু জরিমানা আবশ্যক হইতেছে, এজন্য জরিমানার অর্ধেকটা দিবে, কারণ তার জন্য জরিমানা আসবে না, কারণ সে তো এই পর্যন্ত আসার কথাই ছিল। অতিরিক্ত যে আরেকটা লোক উঠাইছে, তাকে উঠানোর কারণে যেহেতু সমস্যাটা হয়েছে, তাহলে সমস্যা তো একক জনের কারণে হয় না, দুইজনের কারণে হয়েছে। আর ইয়ামিনের, কি বলে, আলমগীর, তার অংশটুকু এখানে তার অংশটুকু জরিমানা এখানে বাদ, কারণ তার জরিমানার ভাড়া একসাথে হয়ে যাবে নইলে, এই জন্য তার অংশটুকু বাদ। কিন্তু আরেকজনকে যে উঠাইছেন, এইটার অপরাধে তার স্বভাব ভিন্ন হয়ে গেল, এই জন্য ওই অর্ধেকটুকুর জরিমানা দিতে হবে মোটরসাইকেল নষ্ট হওয়ার, আর এদিকে ভাড়া পুরোটাই দিতে হবে। এখানে কিন্তু ভাড়া এবং জরিমানা একসাথে হইতে পারলো কেন? এখানে ভাড়া আবশ্যক হওয়ার স্বভাব একটা, জরিমানা আবশ্যক হওয়ার স্বভাব আর একটা। এটাই বললাম, যদি আজর এবং জেমান, ভাড়া এবং জরিমানা দুইটা আবশ্যক হওয়ার স্বভাব পরস্পর ভিন্ন হয়, তাহলে কিন্তু দুইটা একসাথে হইতে পারে। পক্ষান্তরে স্বভাব যদি একসাথে হয়, একটাই হয়, তাহলে কিন্তু তারা দুইটা একসাথে হইতে পারে না। প্রথম যে স্রোতগুলো বলেছি, ওগুলো সবগুলোর স্বভাব ছিল একটাই, জরিমানার কোনো স্বভাব ভিন্ন ছিল না, উজরত ভাড়া আবশ্যক হওয়ারও স্বভাব কোনো ভিন্ন ছিল না, বরং উভয়টার স্বভাব মূলত একটাই ছিল। সেটা কোনটা? ওই যে বললাম সুরতটা, যে সে মোটরসাইকেলটা ভাড়া নিয়েছে ঢাকা যাওয়া পর্যন্ত, সে একাই যাওয়ার শর্ত করছে, একাই গেছে, তারপরে মোটরসাইকেল নষ্ট হয়েছে, ভেঙে গেছে ধরেন, এখন সে জরিমানা ধরতেছে, তো এই জরিমানার মূল কারণ কি, স্বভাব কি? এই পর্যন্ত যাতায়াত করে সে আসছে, এইটাই তো। ভাড়ারও মূল কারণ কোনটা? ওই একই স্বভাব, যে এত দূর মোটরসাইকেলটা মানফাত ভোগ করছে, তো এই মানফাত ভোগ করতে যা নষ্ট হয়েছে, তাহলে মূলত জরিমানার স্বভাবও যা, উজরত ভাড়া আবশ্যক হওয়ার স্বভাবও ওখানে তাই, যার কারণে দুইটা একসাথে হইতে পারতেছে না। পক্ষান্তরে দ্বিতীয় যে সুরত বলেছি, সেই সুরতটা হলো কি, সে শর্ত করেছিল একা যাবে, কিন্তু নিচে আরেকজন, যার কারণে নষ্ট হয়ে গেছে। এই কারণে সীমা লঙ্ঘনের কারণে
মোটরসাইকেলটা নষ্ট হইলো, এই সীমা লঙ্ঘন একটা স্বভাব, এই স্বভাবের কারণে এখানে কি হয়েছে, জরিমানা আবশ্যক হয়েছে। আর মোটরসাইকেলে যেহেতু সে বহন করে ঢাকা পর্যন্ত আসছে, এই জন্য তার ভাড়া আবশ্যক হয়েছে। তাহলে মানফাত ভোগ করার কারণে, তাহলে মানফাতের কারণে এটা এক স্বভাব, এটার কারণে আজর মানে তোমার ভাড়া আবশ্যক হয়েছে। আর সীমা লঙ্ঘনের কারণে এটা আরেকটা স্বভাব, এটার কারণে জরিমানা আবশ্যক হয়েছে। স্বভাব দুইটা ভিন্ন হওয়ার কারণে জরিমানা এবং বেতন ভাড়া দুইটা একসাথে হইতে পারে। স্বভাব একটা হইলে দুইটা একসাথে হইতে পারে না, স্বভাব ভিন্ন হইলে দুইটা একসাথে হইতে পারে। মেসাল ক্লিয়ার? জি হুজুর। চলেন কায়দা নাম্বার 9, আল আজাল লা ইয়াহিল্লু ক্বাবলা ওয়াক্তিহি। আল আজাল লা ইয়াহুল্লু ক্বাবলা ওয়াক্তিহি, হুলুল থেকে আসছে। আজাল মানে মেয়াদ। কিসের মেয়াদ? ঋণ পরিশোধের মেয়াদ বা পাওনা টাকা পরিশোধের মেয়াদ। পাওনা টাকা পরিশোধের মেয়াদ লা ইয়াহিল্লু ক্বাবলা ওয়াক্তিহি, সময় আসার আগে কখনো চাওয়া যাবে না, সময়ের পূর্বেই ওটাকে আগায় নেওয়া যাবে না। কি বলছি? দুইজন ব্যক্তির মধ্যে চুক্তি হয়েছে যে এইটার ক্রয় মূল্য বাবদ এত টাকা, ঋণ শোধ করবেন কবে? বলে যে আগামী জুন মাসের 5 তারিখে। ভালো কথা, এই 5 তারিখের আগে পাওনাদার তার কাছে টাকা চাইতে পারবে না। এটাই বললো আল আজাল লা ইয়াহিল্লু ক্বাবলা ওয়াক্তিহি, সময়ের আগে সে ওইটা দাবি করতে পারবে না। যে টাইমটা তারা চুক্তিতে আছে, চুক্তির আগে ওই টাইমে সে চাইতে পারবে না। অর্থাৎ আল আজাল নির্ধারিত সময়, ঋণ পরিশোধের নির্ধারিত সময় আসার আগেই, লা ইয়াহিল্লু ক্বাবলা ওয়াক্তিহি, সময়টা আসার আগেই ওই ঋণ সে চাইয়া নিতে পারবে না, অর্থাৎ সময় আগা নিতে পারবে না। আপনার খুব প্রয়োজন, শত প্রয়োজন হইলেও 5ই জুলাই যেহেতু বলছে দিব, 5ই জুলাই চুক্তি হয়েছে 5ই জুলাইয়ের কথা, তাহলে 5ই জুলাইয়ের আগে আপনি ওটা আবেদন করতে পারবেন না। সে ইচ্ছা করে দিলে এটা নফল কাজ করছে সে, তার জন্য দেওয়া জরুরি ছিল না। 5ই জুলাইয়ের চুক্তিতে থাকলে ওর আগে তার জন্যও দেওয়া জরুরি ছিল না। সে যে দেয় তাহলে এটা তার জন্য এটা নফল কাজ, আবশ্যক ছিল না। আর আপনি কখনোই ওটা চাইতে পারবেন না 5 তারিখের আগে, 5 তারিখ হইলেই কেবলমাত্র চাইতে পারবেন। এটা হইলো এই কায়দার কথা। বাকি একটু স্বতন্ত্র বিষয় আছে, সেটা হলো এই সময় আসার আগে চাইতে পারবে না, তবে যদি পাওনাদার মরে যায়, ভুল বললাম, পাওনাদার না, ঋণগ্রস্ত ব্যক্তি যদি মারা যায় সময়ের আগে, 5ই জুলাইয়ের আগে ঋণগ্রস্ত ব্যক্তি মরে গেছে, মরে যাওয়াটা দুই তরিকায় হয়। একটা হলো হাকিকি মৃত্যু, আর একটা হলো হুকমান মৃত্যু। এই মৃত্যু কয় রকম ফিকের ভাষায়? দুই রকম। ফিকের ভাষায় মৃত্যু দুই রকম বুঝতে হবে। একটা হলো হাকিকি মৃত্যু, মানে দুনিয়া থেকে ইন্তেকাল করছে। আর হলো হুকমি মৃত্যু। সেটা কেমন? মুসলমান ছিল, মুরতাদ হয়ে হারবি হয়ে অন্য জায়গায় চলে গেছে। তো মুসলমান থাকাকালীন যদি কেউ মুরতাদ হয়ে যায় ইসলাম থেকে, তাহলে সেও হুকমান মৃত। এখন বলতেছেন এই কায়দার মধ্যে ব্যতিক্রমটা হইলো, যার সাথে ঋণের চুক্তি হয়েছে, পাওনাদার যিনি ঋণগ্রস্ত, সেই ঋণগ্রস্ত ব্যক্তি যদি মারা যায়, হাকিকি মৃত্যু হয়, তাহলে তার ওয়ারিসদের কাছে 5ই জুলাইয়ের আগেই যায় টাকাটা চাইতে পারবে। কিন্তু তিনি বেঁচে থাকলে ওই 5ই জুলাইয়ের আগে তার কাছে চাইতে পারতো না। পক্ষান্তরে যদি হাকিকি মৃত্যু না হয়ে হুকমি মৃত্যু হয়, যেমন সে মুরতাদ হয়ে গেছে, তাহলেও তার ওয়ারিসদের কাছে যায় 5ই জুলাইয়ের আগেই সে টাকাটা চাইতে পারবে। তখন আর এই সময় মেনটেন করা কোনো শর্ত নয়। এটা কেন? পার্থক্যটা বুঝছেন তো এবার কথাটা? আপনারা কোনো রিপ্লাই দিচ্ছেন না। যে একজন বলেন যে এটুকু বুঝছেন কিনা, আবার বুঝাবো, সমস্যা নাই। জি হুজুর, বুঝতে পারছি। হ্যাঁ, তো এইটুকু বোঝার পরে যে জিনিসটা বললাম যে ব্যতিক্রমটা হইলো যে আপনার চুক্তিকৃত মেয়াদের আগে পাওনাদার কাছ থেকে টাকা চাইতে পারবেন না। তবে যদি পাওনাদার মানে ঋণগ্রস্ত, পাওনাদার না মানে ঋণ গ্রহীতা, যার কাছে আপনি টাকা পান, সে যদি মারা যায়, কিংবা হাকিকি মৃত্যু না হয়ে সে যদি হুকমি মৃত্যু হয়, অর্থাৎ মুরতাদ হয়ে যায়, তাহলে তার ওয়ারিসদের কাছে তৎক্ষণাৎ যে টাকা চাইতে পারবেন। যদিও এখনো 5 মাস বাকি আছে 5ই জুলাই আসার জন্য, 3 মাস বাকি আছে, থাকুক, এখন আর ওই মেয়াদ মেনটেন করার শর্ত না। যদি তার মৃত্যু হয়ে যায় কিংবা হাকিকি না হয়ে হুকমি মৃত্যু হয়, একই হুকুম, তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট টাকাটা চাইতে পারবেন। কেন? আপনার সাথে চুক্তি যার হয়েছিল সে মৃত্যুবরণ করেছে, ওয়ারিসদের কাছে এই চুক্তি ছাড়ায়াত করবে না। পক্ষান্তরে যদি আপনি এজাজত দেন ওয়ারিসদের কাছে যে ঠিক আছে ওই চুক্তি পর্যন্ত আপনাদেরকে সময় ক্ষেপণ করলাম, সেটা ভিন্ন কথা, কিন্তু চুক্তির শেষ এখানে, উনি মৃত্যুবরণ করার সাথে সাথে ওনার সাথে ওয়াদাকৃত চুক্তি শেষ, এটাই শরীয়ত বলে। এই কারণে আপনি চাইলেই নগদই এখন নিতে পারবেন, কিন্তু উনি বেঁচে থাকতে ওনার সাথে কৃত চুক্তি অনুযায়ী 5 জুলাইয়ের আগে আপনি চাইতে পারবেন না। এই কাদের এখন এখানে পরিষ্কার হয়েছে?
আশা করি হওয়ার কথা, এগুলো জি জটিল কিছু না। তো জি এখানে শিন নুন মানে আসবান নাজার থেকে কায়দাটা নেওয়া হয়েছে। আগে এটা জি দাল র হুজুর। দুরের মুখতার থেকে নেওয়া হয়েছে। 10 নম্বর কায়দা, আল ইহতিয়াত ফি হুকুকিল্লাহি তাআলা জায়েজুন ওয়া ফি হুকুকিল ইবাদি লা ইয়াজুজু। এই শব্দ থেকে মনে বোধেন কিরম লাগে? আল্লাহর হকের ক্ষেত্রে সাবধানতা ইহতিয়াত জায়েজ, কিন্তু বান্দার হকের ক্ষেত্রে ইহতিয়াত করা জায়েজ নাই। পুরাই উল্টা বুঝতেছেন না? যে আল্লাহর জি হকের ক্ষেত্রে সাবধানতা জায়েজ, কিন্তু বান্দার হকের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা জায়েজ নাই। এই শব্দ থেকে তর্জমা থেকে কি বোঝা গেছে? বান্দার হকের ব্যাপারে মানে কোনো পরোয়া করার দরকার নাই, বিষয়টা এরকম বোঝা গেছে না? জি জি কিন্তু বাস্তবতা এটা না। কিছু ওই যে বলছি, কায়দা শোনার পরে মাথা আপনার আসমানে জমিনে না উপরে বুঝতে পারবেন না মাঝে মাঝে। কায়দার জি শব্দগুলো এরকম, এমন শব্দ ভাস করে ঢুকাইছে এর মধ্যে, এত বিস্তারিত লেখলে কি হইতো? তাহলে তো আমরা ওয়াজ করার জায়গা পাইতাম না, এই জন্য লেখে নাই। চলেন, আল ইহতিয়াত ফি হুকুকিল্লাহ, আল্লাহর হক যেটা, সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন জায়েজ, কিন্তু বান্দার হকের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জায়েজ নয়। কথাটি বিস্তারিত বোঝাচ্ছি। আল্লাহর হক যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত ইবাদতগুলো, এই আল্লাহর হকগুলোর ক্ষেত্রে ইহতিয়াত জায়েজ। এর অর্থ হলো, যদি কখনো মনে হয় যে আমি নামাজ পড়ছি কি পড়ি নাই, কখনো যদি মনে হয় নামাজ হয়েছে কি হয় নাই, তাহলে ইহতিয়াতান সতর্কতা বশত নামাজটা পড়ে নেওয়া উত্তম, এবং পড়ে নেওয়া জায়েজ, পড়ে নিতে হয়, উত্তম এবং বৈধ। কেন? যদি হওয়ার সম্ভাবনা আছে, না হওয়ার সম্ভাবনা আছে, হয়তো নামাজ হয়েছে না তো হয় নাই, যদি পড়ে নেই সাবধানতা বশত, তাহলে জিম্মা থেকে কি হয়ে গেল? আদায় হয়ে গেল। আর যদি ইহতিয়াতান না আদায় করি, তাহলে যদি ঘটনাক্রমে আসলে না হয়ে থাকে, তাহলে তো জিম্মা রয়ে গেল। এজন্য আল্লাহর হকের ক্ষেত্রে বান্দা ইহতিয়াতান আমল করবে, এটা জায়েজ। অর্থাৎ ভুল কিংবা সঠিক, ইবাদত হয়েছে কিংবা হয় নাই, আদায় করছে কিংবা করে নাই, এই সন্দেহের মধ্যে যদি সে পুনরাবৃত্তি আবার আদায় করে, এটা ইহতিয়াতান করে, এটা জায়েজ। কিন্তু এই কাজটা বান্দার হকের ক্ষেত্রে করা যাবে না। যেমন কেমন? এমন হয়েছে যে কেউ কারো উপরে কোনো টাকার দাবি করলো, যে আমি ওর কাছে 500 টাকা পাই, সেও এরকম একটা দলিল পেশ করলো যে 500 টাকা পাওয়ার ব্যাপারে। আবার যার বিরুদ্ধে দাবি করছে সেও দলিল পেশ করছে যে আমার কাছে সে টাকা পায় না। দুইজনের দলিল মজবুত পোক্তা। তো এখন আপনি বলতে পারেন, এক কাজ করি, ইহতিয়াতান টাকাটা জরিমানা হিসেবে ধরে দিই। এইটা এখানে বান্দার হকের ক্ষেত্রে এই ইহতিয়াত চলবে না। কেন? কারণ এখানে বান্দার হক জড়িত। যদি নাকি আপনি এখন 500 টাকা জরিমানা বিবাদের উপরে ধরে দেন, তাহলে বাদী 500 টাকা পাইলো। কিন্তু যদি ঘটনাটা উল্টা হয়, যে আসলে এই টাকা সে পায় না, তাহলে তো একজনের পক্ষে হইলো আরেকজনের বিপক্ষে হইলো, একজনের পক্ষে হইলো আরেকজনের বিপক্ষে জুলুম হইলো। জুলুম তো করতে পারবেন না। এই জন্য বলছেন বান্দার হকের ক্ষেত্রে এই ধরনের ইহতিয়াতান কোনো বিষয়কে চাপাই দেওয়া যায় নাই। পক্ষান্তরে আল্লাহর হুকুমের ক্ষেত্রে ইহতিয়াতান, একটা জিনিস আদায় হয়েছে না, সন্দেহ হয়েছে, তাহলে আবার আদায় করে ফেলাই, এটা করা যায়। কিন্তু বান্দার হকের মধ্যে সন্দেহ হয়েছে, সে পায় কি পায় না, তাহলে দেওয়ার জন্য ফয়সালা দিয়ে দেই, তুমি জরিমানা দিয়ে দাও, 500 টাকা দিয়ে দাও, এই ফয়সালা দেওয়া যাবে না। কারণ হইতে পারে সে আসলেই পায়, হইতে পারে সে পায় না। যদি এমন হয় যে বিষয়টা পায় না, তাহলে তো এর উপর জুলুম হইলো। ঠিক আছে কথাটা? এই জন্য জি বান্দার এই সমস্ত হকের মধ্যে এহতিয়াতের মাসলা চলবে না, এহতিয়াতের মাসলা চলবে না। এখন একটা বিষয় বোঝার আছে। এই যে বললাম যে বান্দার হক, বান্দার হক, এখানে কয়েকটা কথা আছে, যে আমি একটু আহ আচ্ছা আচ্ছা, সামনের কায়দাটাও কাছাকাছি কায়দা, ওটা চলি। এটা কাফ রহ মানে উসুলে কারখি থেকে আনা হয়েছে কায়দাটা। 11 নম্বর কায়দা, ইজা ইস্তামা আমরান আচ্ছা, আগের কায়দা ক্লিয়ার হয়েছে তো মোটামুটি? বান্দার হক বলতে কোন হকটা বোঝাইছে এবং কেন সম্ভব না জি এহতিয়াত? হুজুর। হ্যাঁ, কায়দা ইজা ইস্তামা জি আমরান। হ্যাঁ, আচ্ছা, ইজা ইস্তামা আমরান মিন জিনসিন ওয়াহিদিন, যদি একই জিনসের দুইটা বিষয় একসাথে হয়, ওয়ালাম ইয়াখতালিফ মাকসুদুহুমা, এবং দুইটা জিনিসের মাকসাদ এক, মুখতালিফ না, ভিন্ন না, একই মাকসাদের পরস্পর একাধিক বিষয় একসাথে হয়েছে, তাহলে দাখালা আহাদুহুমা ফিল আখারি গালিবান, অধিকাংশ সময় একটা বিষয় আরেকটা বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, মানে দুইটা বিষয়ের হুকুম তখন এক হয়ে যায়। আমি কায়দার তর্জমাটা আবার বলতেছি। ইজা ইস্তামা আমরানে, যদি দুইটা বিষয় পরস্পর একসাথে হয়, মিন জিনসিন ওয়াহিদিন, দুইটা বিষয় কেমন? একই জিনসের, একই জাতের, একই সিফতের, একই ধরনের, ওয়ালাম ইয়াখতালিফ মাকসুদুহুমা, এবং দুইটা কাজের
মাকসাদও ভিন্ন না, পরস্পর একই মাকসাদ, তাহলে জিন্সও এক, মাকসাদও এক, এরকম একাধিক কাজ যদি একসাথে হয় তাহলে দাখালা আহাদুহুমা ফিল আখরি, একটি কাজ আরেকটি কাজের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। তার মানে দুইটার হুকুম একটাই হয়ে যায়, একটা কাজ করলেই দুইটা কাজের হুকুম হয়ে যাবে। গালিবান মানে অধিকাংশ সময়, তার মানে কিছু কিছু ক্ষেত্রে ভিন্নতা আছে। এইটুকু অর্থ তর্জমা ক্লিয়ার হয়েছে? জি। এবার আসেন মেসাল দেই। একজন ব্যক্তির মধ্যে হদস পাওয়া গেছে, হদসের কারণে অজু ফরজ হয়, গোসল ফরজ হয় না। আর ওই ব্যক্তির মধ্যে গোসলও ফরজ হয়েছে, যে ব্যক্তির অজু ফরজ হয়েছে তার মধ্যে গোসলও আবার কিছুক্ষণ পরে ফরজ হয়েছে ধরেন কোন এক কারণে। আচ্ছা, তাহলে অজু ফরজ হইলে এই মানে অজু ফরজ হওয়ার কারণে তার দাবি কি? তাড়াতাড়ি অজু করো, মানে তহরত অর্জন করো। পক্ষান্তরে গোসল ফরজ হয়েছে, সেটার দাবি কি? তহরত অর্জন করো। তাহলে অজু এবং গোসল ফরজ হওয়া দুইটা নাপাকির মাসলা কিনা? একই জিনিসের কিনা? জি। জিন্স এক, এবং উভয়টার মাকসাদ এক কিনা? অজু ভেঙে গেছে, হদস হয়েছে, এখন এটার মাকসাদ কি? তাড়াতাড়ি অজু করো, তলব। জি। আবার গোসল ফরজ হয়েছে, এটারও মাকসুদ কি, হাদফ কি? তাড়াতাড়ি তুমি গোসল করো। তাহলে উভয়টারই নাফাকের পর্যায়ে এবং উভয়টার মাকসাদ হলো তাড়াতাড়ি তহরত অর্জন করো। তাহলে পরস্পর একই জিনিসের দুইটা জিনিস একসাথে হয়েছে এবং মাকসাদও এক। যদি তাই হয়ে থাকে তাহলে এটার জন্য একবার গোসল করলে কি হয়ে যেতেছে? অজু হদসের জন্য যে দাবি ছিল অজু করার, সেটার চাহিদাও পূরণ হইতেছে, গোসল ফরজের জন্য যে গোসল করার কথা বলতেছে সেটার চাহিদাও পূরণ হইতেছে। এজন্য বলতেছেন দাখালা আহাদুহুমা ফিল আখারি, একটা আরেকটার মধ্যে প্রবেশ করবে, মানে একটা হুকুম হয়ে যাবে। তার মানে দুইটার জন্য একবার গোসল করলে দুইটার হুকুম কার্যকর হয়ে যেতেছে। একটা মেসাল দিলাম, এবার আসেন আরেকটা মাসালা নেন। একাধিক মাসালা দিলে জিনিসগুলো কি হবে? পরিষ্কার হবে। আচ্ছা, ধরেন একই ব্যক্তি একটা নামাজের মধ্যে দুইটা ভুল করছে, ওয়াজিব ছুটে গেছে দুইবার, দুইটা ওয়াজিব ছুটছে। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, সোজা হয়ে দাঁড়া নেই, চলে গেছে ভুলবশত, তাহলে একটা ওয়াজিব ছুটছে। আচ্ছা, এরপরে সূরা ফাতিহার পরে কেরাত মিলানো প্রথম দুই রাকাতে, কেরাত মিলাই নাই, সূরা ফাতিহার পরে রুকুতে চলে গেছে, তাহলে আরেকটা ওয়াজিব ছুটাইছে। এরকম দুইটা ওয়াজিব তার ছুটে গেছে। আচ্ছা, এবার বলেন দিতে কি অপরাধ কয়টা হয়েছে? দুইটা কিনা? দুইটা। দুইটা ওয়াজিব ছুটে যাওয়ার কারণে দুইটা অপরাধ হয়েছে, কিন্তু দুইও জিনিসটা কি একই জিনিসের কিনা? দুই অপরাধ ওয়াজিব ছুটে যাওয়ার কারণে হয়েছে, তাহলে একই জিনিসের। কথা বলেন ঠিক কিনা? জি হুজুর। এখন আসেন প্রথম যে জি ওয়াজিব, হুজুর। হ্যাঁ, প্রথম যে ওয়াজিব ছুটছে সেই ওয়াজিবের দাবি কি? সেজদা সাহু করতে হবে। দ্বিতীয় যে জি ওয়াজিব ছুটছে সহি সেই ওয়াজিবের মাকসুদ, এখন হুকুম কি কি করতে হবে? দাবি কি? সহি সেজদা। সেজদা সাহু করতে হবে। এখন বলেন একাধিক ওয়াজিব ছুটে গেল, এই জন্য যদি একাধিক বিষয় একসাথে হয়, উভয়টার মাকসাদ এক হয়, তাহলে দাখালা আহাদুহুমা ফিল আখরি, একটা আরেকটার মধ্যে প্রবেশ করবে। এই জন্য দুইটা ওয়াজিব ছুটলে তার জন্য একটা সেজদা সাহু দিলেই যথেষ্ট। মাসলা ক্লিয়ার হয়েছে? জি। দুইটা জি। সেজদা সাহু দুইটা করছিল, মানে দুইটা ওয়াজিব ছুটছে, এর জন্য সেজদা সাহু কয়টা দিলেই যথেষ্ট? একটা দিলেই যথেষ্ট। একটা। অথচ প্রত্যেকটা মানে ওয়াজিব ছুটে যাওয়ার কারণেই প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা কি দাবি করছিল? সেজদা সাহু দাবি করেছিল। কিন্তু যেহেতু অপরাধ দুইটাও একই জিন্সের এবং উভয়ের দাবিও একই জিন্সের, একই মাকসাদ তাদের, সুতরাং দাবি এবং জিন্স এক হয়ে যাওয়ার কারণে, মাকসাদ এবং জিন্স এক হয়ে যাওয়ার কারণে একটা বিষয়কে আরেকটা বিষয়ের মধ্যে তাদাখুল করে দেওয়া হলো, হুকুম একটা দিয়ে দুইটাকে চালাই দেওয়া হলো, এক সেজদায় দুই সেজদা সহ হয়ে গেল। কথাটা ক্লিয়ার হয়ে গেছে? জি হুজুর। আচ্ছা, আর আরেকটা লন মেসাল, মেসাল দিলে আরেকটু ক্লিয়ার হবে। একজন মুহরিম, গায়ে এহরাম পোশাক পরা আছে, এই লোক এক জায়গায় একই মজলিসে বইসা এক হাতের আঙ্গুল কাটছে, ওই মজলিসে বসে আরেক হাতের আঙ্গুল কাটছে, ওই মজলিসে বসে পায়ের আঙ্গুলও কাটছে, পায়ের আঙ্গুলও কাটছে। আচ্ছা, নখগুলো কাটছে। এখন মুহরিম ব্যক্তি কিন্তু তার হাত পায়ের নখ কাটতে পারবে না, তার নিজের শরীরে লোম উঠাইতে পারবে না, নিষেধ। ঠিক আছে? এই কথা বলে কি শুনতেছেন তো? জি হুজুর। আচ্ছা, এখন কি বললাম? এই যে মুহরিম ব্যক্তি একই মজলিসে বসে একাধিক কাজ করছে, অথচ এগুলোর প্রত্যেকটাই মানফাত গ্রহণ করা। সেরি নখ কাটছে মানে সেই মানফাত গ্রহণ করছে, এক হাতেটা কাটছে মানে একবার মানফাত গ্রহণ করছে, আরেক হাতেটা গ্রহণ করছে মানে একবার আরেকবার মানফাত গ্রহণ করছে। এই এক একবার এরকম মানফাত গ্রহণ করার কারণে তাদের উপর কিন্তু জরিমানা আসে। কিন্তু কি হয়েছে এবার? যদিও হাত ভিন্ন, কিন্তু মজলিস এক হওয়ার কারণে তাদের মানফাতের জিনিসটা একই জিনিস হয়ে গেছে। এই হাতের থেকেও সে নখ কাটার মাধ্যমে যে ফায়দা পাইছে, এই হাতের থেকে নখ কাটার মাধ্যমে সে একই ফায়দা পাইছে। তাহলে কিন্তু খালাস।